বলবো সেই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা, তাদের কি প্রতিক্রিয়া এটা শোনার পর একবার জানার চেষ্টা করব। সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। পারবে তার বার্ধক্যের সায়ন্যে উপনীত হয়ে সে কি সেম রেসেতে সেম ভাবে কি দৌড়াতে পারবে? এটা আপনি বলুন তো। আমার মেধা সম্পর্কে আমার সম্পূর্ণ পরিমাণে আস্থা আছে। আমি পরীক্ষা দিলে হয়তো আমি আবার সাকসেসফুল হব, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা আর আজ নেই যে ক্ষমতাটা আমাদের একটা সময় ছিল। আর আপনারা একটা কথা ভাবুন, যেখানে এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম, তো সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো, সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। আমরা সত্যি করেই সুপ্রিম কোর্টের কাছে আশা করেছিলাম যে আমরা আমাদের নিরপরাধকে ন্যায় বিচার পাইয়ে দেবে এবং আমরা সম্মান ফিরে পাবো। দেখুন, এক দলের কাছে চাকরিটা কিন্তু পেটের ভাতের। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আবার আরেক দলের কাছে এটা সম্মান আদায় করাও। আজকে আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। আমার কাছে চাকরি বাঁচানোটা কিন্তু সম্মান আদায়ের একটা লড়াই ছিল। সেই সম্মানটা আমি আজকে আদায় করতে পারলাম না। আমরা এবং আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সবাই আজকে সম্মান হারালাম। এবং আমি আবারও সেম কথা বলে আমার বক্তব্য শেষ করছি যে 1000 জন অপরাধী যদি ছাড়া পেয়ে যায়, তাহলেও একজন নিরপরাধীর শাস্তি হওয়া উচিত নয়। শুধুমাত্র আরও থাকতে পারে, আরও রয়েছে। এই সন্দেহের বশে আজকে আমাদের যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতি আমরা কীভাবে পূরণ করবো আমরা নিজেরাও জানি না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করব, পরবর্তী পদক্ষেপ ঠিক করবো। আপনারা অবশ্যই জানতে পারবেন। এখানে আরও যারা রয়েছেন, শিক্ষাকর্মী শিক্ষকেরা রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। আমাদের বলার কোনো ভাষা নেই। এটা তো আশা করিনি যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো দুর্নীতি করিনি, নিজেদের পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো খুলে দেখুন, মাধ্যমিকে কত পেয়েছি, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, ডিগ্রিতে কলেজে কত পেয়েছি, ইউনিভার্সিটিতে কত পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো দেখুন। যারা চুরি করলো, যারা নিজেদের পুয়ার একাডেমিক্স, বরাবর খারাপ স্টুডেন্ট ছিল, তারা বাবার টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। আমার বাবাই তো এই লেভেলে মারা গেছে। আমি তারপর নিজে পড়াশোনা করে নিজের যোগ্যতা এসেছি এখানে। তা আমাদের এটা পাওনা ছিল না, টোটালি আনএক্সপেক্টেড। রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং আমরা বিচার ব্যবস্থার কাছে বলবো, এটা কি বিচার হলো? সিবিআই যে রিপোর্ট দিল, বাগ কমিটির যে রিপোর্ট দিল, এসএসসি যেটা স্বীকার করে নিল, আইডেন্টিফাই হলো, তারপরে বলছেন নেই, পাওয়া যাচ্ছে না, আরও থাকতে পারে। সেই হাইকোর্টের রায়টাকে মান্যতা দিলেন। 19,000 যোগ্য ছেলে মেয়ে কোথায় যাবে এই পয়সা? আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আপনি মহানুভব, আপনি এই নির্দেশ দিয়েছেন, কিন্তু একটা জিনিস বলুন তো, আপনি যে সময় পড়াশুনো করেছেন, আপনাকে আবার 10 বছর পরে যদি বলি সেই পরীক্ষাটায় পাস করতে, কজন পাস করবে? কিছুজন করবে, কিন্তু অনেকে তো নাও করতে পারে। পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা একটা সূক্ষ্ম বিষয়, ওই দিনের ব্যাপার, ওই সময়ের ব্যাপার, কে কোন প্রশ্নের উত্তর করবে, কোনটা ভুল করবে, ঠিক করবে। তো আমি আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে যে পরীক্ষাটা দিয়ে পাস করেছি, আমি কি আজকে পারবো? এর কোনো গ্যারান্টি আছে? হয়তো পারতে পারি, আবার নাও তো পারতে পারি। তাহলে এর দায় কে নেবে? আমি নিজেও জানি না আমি ওই পরীক্ষাটাতে পাস করবো কিনা, কিন্তু 8 বছর আগে আমি পাস করেছিলাম, এটা তো আমি জানি। তাহলে এর দায়টা কে নেবে? আমাদের এই অনিশ্চয়তাটা কে নেবে? এই যে অসম্মানহীনতা হলো, আমরা কি করে সেই অযোগ্যদের থেকে নিজেদের যোগ্য ছিলাম এটা প্রমাণ করব? আমাদেরকে তো পথে বসিয়ে দিয়েছে। তাহলে সারা জীবন অনেস্ট থেকে, সৎ থেকে পড়াশুনো করে, কোনোদিন চিটিং না করে, ভালো করে পরীক্ষা দিয়ে পড়াশুনো করে, তাহলে মানুষ কেন সৎ হবে? আসলে সমস্যাটা হচ্ছে গোটা রাজ্য সরকার যেভাবে চলছে, চারিদিকে চুরি, সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে। কান্নায় ভেঙে পড়ছেন তারা, একের পর এক শিক্ষক অশিক্ষক কর্মী, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন তারা কিভাবে এই পার্থক্যটা সামনে আনবেন, তারা কিভাবে বোঝাবেন যে তারা যোগ্য এবং কেউ তাদের মধ্যে রয়েছে যারা অযোগ্য। এই বিষয়টা তারা কিভাবে সামনে আনবেন? তারা চাকরি খুঁয়েছেন, সম্মান হারিয়েছেন, এমনটা বলে কান্নায় ভেঙে পড়ছেন বারবার করে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন, অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, নয়াদিল্লির প্রতিনিধি। কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে একবার, এবং জ্যোতির্ময়ের থেকে একবার স্পেসিফিক্যালি একটু জানার চেষ্টা করব। জ্যোতির্ময়, এক্ষেত্রে রায় কি হলো সেই বিষয়টা তোমার থেকে জানবো, এবং তার পাশাপাশি কাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে সেইটা কি স্পেসিফিক্যালি একটু জানাতে পারবে?
দেখো, প্রথম একটা বিষয় স্পষ্ট যে টাকা যাদের ফেরত দিতে হচ্ছে তারা হচ্ছে যে যারা চিহ্নিত অযোগ্য এক্ষেত্রে তাদের টাকা ফেরত দিতে হবে। কিছুক্ষণ আগে ফিরদৌস শামীম যে কথা বলছিলেন যে কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, এদের মধ্যে কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিল সেই তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি রয়েছে এবং কলকাতা হাইকোর্টে তা জমা পড়েছিল, তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে 12% সুদের হারে তাদের যে মাইনে তারা এতদিন পর্যন্ত পেয়ে এসেছেন সেই টাকা তাদের ফেরত দিতে হবে এবং তারা যে ফ্রেশ সিলেকশন প্রসেস সেই ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা বসতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে যে এই সিলেকশন প্রসেসে কারা বসতে পারবেন। 2016 সালে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন শুধুমাত্র চিহ্নিত অযোগ্যরা বাদে প্রত্যেকে এই ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে তারা প্রত্যেকে বসতে পারবেন। সুপ্রিম কোর্ট যে কথা স্পষ্টভাবে জানালো যে পুরো প্রক্রিয়াটি যেহেতু টেন্টেড, এক্ষেত্রে কারা যোগ্য কারা অযোগ্য সেই পৃথকীকরণ শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি এবং যেহেতু সম্ভব হয়নি সেই কারণের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আবেদন করেছিলেন সেই আবেদনকেই কার্যত মান্যতা দেওয়া হলো যে ফ্রেশ সিলেকশন প্রসেস 3 মাসের মধ্যে করা হোক এবং এক্ষেত্রে যাদের পরীক্ষা দেওয়ার বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হোক। যখন অর্ডার কপি আমাদের হাতে আসবে তখন বিষয়টি স্পষ্ট হবে, কিন্তু আবেদন সেটাই ছিল যে যাদের ক্ষেত্রে বয়সের সীমা পেরিয়ে গিয়েছে তাদেরকে আবারও সুযোগ দেওয়া হবে, অর্থাৎ 2016 যারা অ্যাপ্লাই করেছিলেন তারা প্রত্যেকে পরীক্ষা দিতে পারবেন এবং এক্ষেত্রে যারা যোগ্য তারা যে ডিপার্টমেন্টে চাকরি করছিলেন সেখানে তারা চাকরি করবেন এবং এই 3 মাস ধরে তারা তাদের মাইনে পেয়ে যাবেন। অবশ্যই এক্ষেত্রে একটা মানবিকতার প্রশ্ন উঠছে, কিন্তু আইন কিন্তু কখনোই এই মানবিকতার খাতে কখনোই কিন্তু আইন চলে না। আইন তার সুনির্দিষ্ট যুক্তির ভিত্তিতে চলে এবং যেহেতু শেষ পর্যন্ত যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হয়নি, ফলত আগামী 90 দিনের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেসের দিকে আমাদের নজর থাকবে। যারা চিহ্নিত এক্ষেত্রে অযোগ্য অর্থাৎ যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিলেন বা যাদের ক্ষেত্রে দুর্নীতি ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে তারা ফ্রেশ পরীক্ষায় বসতে পারবেন না। 12% সুদের অর্থাৎ জ্যোতির্ময় সব মিলিয়ে যাদেরকে চিহ্নিত করা গেছিল, টু বি স্পেসিফিক, যাদেরকে চিহ্নিত করা হয়েছিল তারা বাদে 2016 যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা সকলেই ফের একবার নেই নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তীর সঙ্গে একবার কথা বলি। শ্রাবন্তী, তবে এই যে প্রক্রিয়া হতে চলেছে 3 মাসের মধ্যে যে পরীক্ষা দেওয়ার কথা সেটা কি প্রসেসে হবে, সেটা কিভাবে হবে, কোন কোন প্যারামিটারের ভিত্তিতে হবে সেটা কিছু জানা যাচ্ছে? দেখো, শীর্ষ আদালত যখন এই নির্দেশ দিয়েছে যে 90 দিন সময় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যারা 2016 পার্টিসিপেট করেছিলেন তারাই একমাত্র এখানে ছাড় পাবেন, তার কারণ ইতিমধ্যেই তাদের একটা এজ রিল্যাক্সেশন থাকবে, তারাই একমাত্র এই সিলেকশন পাবেন, বাকিরা পাবেন না। এই ধরনের একটা বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নিতে হবে। সেই পরীক্ষা যেরকম 3 ধাপে হয় সেই 3 ধাপেই নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে কেন এই প্যানেল বাতিল হলো, কেন এই পর্যায়ে রইল। আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কান্নায় ভেঙে পড়েছেন যোগ্য প্রার্থীদের অনেকজনই। তাদের বক্তব্য, তাদের কি সত্যি সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা থাকবে? তার কারণ এখনো পর্যন্ত তাদের স্কুলে যেতে হবে, বাদবাকি সমস্ত কাজ যেমন তারা করছিলেন সেগুলো করতে হবে, তারপরে পরীক্ষার প্রস্তুতি। এটা কতখানি সঠিক হলো? যদিও শীর্ষ আদালত আজকের এই জাজমেন্ট দেওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেছে, তার মধ্যে অন্যতম হলো পৃথকীকরণ কিভাবে সম্ভব। তার কারণ হাইকোর্টেই এটা প্রমাণিত হয়ে গেছিল যে এখানে কোথাও গিয়ে একটা বেআইনি নিয়োগ হয়েছে। কেন প্রমাণিত হয়েছিল? তার কারণ এসএসসি তারা জানিয়েছে যে নিয়োগে দুর্নীতি হয়েছে, তারা সেই সঠিক সংখ্যাটা দিতে পারেনি। 2, অযোগ্যরা অনেক রকমভাবে চান্স পেয়েছে। কিভাবে? একটা হচ্ছে ওএমআর দুর্নীতি করে, র্যাঙ্ক জাম্প করে, ইত্যাদি আরও একাধিক বিষয়। সিবিআই তারা সেই সমস্ত ওএমআর শিট পর্যন্ত উদ্ধার করেছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কেই বহাল রেখে শীর্ষ আদালত বলছে যে আলাদা করা কিভাবে সম্ভব, তার জন্য গোটা প্যানেল বাতিল। কিন্তু তারপরেও যারা চাকরি করছেন তাদের কথা মাথায় রেখে বলা হয়েছে যে যোগ্যরাও কোথাও ছিলেন। কেন যোগ্য রয়েছে? 20,400 সংখ্যাটা যদি খুব ভুল না বলি, 20,400 মতো এই যে যারা যোগ্য তাদের কি ভবিষ্যৎ? দেখো, মূলত 5,000 যে 5,000-এর কাছাকাছি, সেটা যারা 11-12 থেকে আরম্ভ করে 9-10 ইত্যাদি, সেই সংখ্যাটা আলাদা আলাদা করে দেখলে 5,000-এর কাছাকাছি। এই সংখ্যাটা স্বয়ং এসএসসি তারা তুলে দিয়েছে। সিবিআই এর পক্ষ থেকে প্রায় কাছাকাছি একটা সংখ্যক তুলে দেওয়া হয়েছে। এটার কারণেই তাদেরকে অযোগ্য বলে ধরে নেওয়া হচ্ছে এবং তাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কিন্তু এই মুহূর্তে চাকরিতে যারা রয়েছেন তাদের বলা হচ্ছে যে তারা একটা ফ্রেশ সিলেকশন করবেন, 3 মাসের মধ্যে ফের তাদেরকে পরীক্ষা দিতে হবে।
শুধুমাত্র যে এই 2016 এসএলএসটির উপরে প্রভাব পড়বে এমনটা নয়, আগামী দিনেও যথেষ্ট এর প্রভাব থাকছে। তার কারণ যখন এই মামলা প্রথম উঠেছিল তখন বারবার হাইকোর্টের পক্ষ থেকে তোমার মনে থাকবে বলা হচ্ছিল একটাই কথা, এমন একটা নির্দেশ আসুক যাতে আগামী দিনেও কেউ এইরকম করাপশন, কেউ এরকম দুর্নীতি করে চাকরি না পায়। যারা ঘুষ দিচ্ছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারাও যাতে একটা বার্তা পায়, তাদের জন্য একটা নির্দেশ থাকে। অন্যদিকে যারা এই টাকা নিয়ে চাকরি দিচ্ছেন, এই একটা প্রবণতা তৈরি হচ্ছে, যদি প্যানেল বাতিল না হতো তাহলে সেটারই বারবার শিলমোহর পড়তো, এমনটাই মত। এবং দুটো ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টেরও যে পর্যবেক্ষণ, একই পর্যবেক্ষণ থাকছে শীর্ষ আদালতের, যার কারণে গোটা প্যানেল বাতিল করে শীর্ষ আদালত আজকে এটা স্পষ্ট করেছে দুর্নীতিগ্রস্তদের কোনো রকমভাবেই চাকরি দেওয়া যায় না। যদিও মোটের উপরে কিছুটা হলেও বলা যেতে পারে আশার আলো যে যারা যোগ্য তাদের এক্ষুনি বরখাস্ত করে দেওয়া হচ্ছে না, তাদের আরেকবার সুযোগ দেওয়া হচ্ছিল। এছাড়া সম্ভবত আর কোনো উপায় ছিল না, সেরকমটার জন্যই এই ধরনের একটা নির্দেশ। মানে যে 5,000 জনকে 5,000-এর আশেপাশে যাদেরকে চিহ্নিত করা গেছিল অযোগ্য বলে, তাদেরকে বাদ দিলে বাকিরা যারা রয়েছে মানে 20,400-র আশেপাশে যারা রয়েছে তাদের জন্য এখনো অবধি একটা সুযোগ রয়েছে বলে, একটা আশার আলো রয়েছে বলে এখনো অবধি মনে করা হচ্ছে। কথা বলবো, কিন্তু তারা কি মনে করছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা, যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা যাদের এই মুহূর্তে তাদের কান্নায় ভেঙে পড়েছেন, তারা কি বলছেন, এর দায় কার, সমস্যাটা নিয়ে কথা বলবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, আমি কথা বলে নেব এখানে। এই যে আজকে পুরো প্যানেলটাই বাতিল হলো, এই দায়টা কাকে দেবে? দায়টা সবারই। প্রথম দায় হচ্ছে যারা চুরি করলো। এখানে রাজ্য সরকার প্রমাণিত যে রাজ্য সরকার চুরি করেছে, ঘুষ নিয়েছে। এই অ্যাট দ্য সেম টাইম আমাদের সিজিএফ, যে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি, প্রধান বিচারপতি, উনিও দায়ী। উনি একটা কোনগুলো যোগ্য কোনগুলো অযোগ্য সেগুলো যদি উনি না পারেন তো উনি আরও তদন্ত করবেন। এইভাবে রাজনীতি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এইভাবে রায় দেওয়া ঠিক হয়নি। এই যে রাজ্য সরকার যদি পৃথকীকরণটা আগেই করতো তাহলে তো আজকে আপনাদের এই দিনটা দেখতে হতো না। সে তো অবশ্যই। এখানে রাজ্য সরকার অনেকটাই দায়ী, পুরোপুরি রাজ্য সরকার দায়ী। এখন আমরা কোথায় যাব? আমাদের বউ, সংসার, ছেলে, মা, বোন সব এইগুলো নিয়ে আমরা কোথায় যাব এখন আমরা? আর সেই বয়স আছে নাকি যে আবার পরীক্ষা দিব? প্রথম থেকে কিন্তু আমরা দেখেছি যে আদালত বলেছে পৃথকীকরণ, সেটা কিন্তু তারা প্রথমে দেখতেই চেয়েছেন, কিন্তু সেটাও সম্ভব হয়নি। কি বলবেন এই দায়টা? জানি না, পুরো বিচার প্রক্রিয়ার সম্পর্কে আমাদের কিছু বলার নেই। গোটা বিচার প্রক্রিয়াটাই ভুল, সরকার, কমিশন সবই ভুল। সব তথ্য দেওয়ার পরও কেন বাতিল হলো বুঝতে পারছি না। আমরা খুবই আশাহত, আর কিছু বলতে ভালো লাগছে না, মানসিকভাবে ভালো লাগছে। হ্যাঁ, এই দায়টা কাকে দেবে? নিজে আজকে পুরো প্যানেলটাই বাতিল করা হতো, যদি রাজ্য সরকার আগে পৃথকীকরণ করে দিতেন তাহলে আজকে কি এই দিকটা দেখতে হতো? পৃথকীকরণ তো করে দিয়েছে, যেখানে রাজ্য সরকার চাইছে এসএসসি দিল, সিবিআই ডেটা দিল লাস্টের দিন, তা সত্ত্বেও এটা পৃথকীকরণ হলো না। তা নিশ্চয়ই এখানে অন্য কোনো অভিসন্ধি কিছু ছিল কিনা সেটা বলতে পারছি না। তবে অবশ্যই এইভাবে তো হয় না। যারা নির্দোষ, দোষ না করে, ভারতীয় তো সংবিধানে আছে যে একজন যেন নিরপরাধ শাস্তি না পায়, সেখানে আমাদের তো কোনো দোষ নেই। দোষ দেখাক যে এই কারণে চাকরি বাতিল করেছি, সেটা তো কিছু বললো না। তাহলে আমরা দোষ না করেও আজ চাকরি হারা। তাহলে অবশ্যই কোনো অভিসন্ধি কিছু ছিল না, আছে কিনা জানি না সেটা। কিছু আর কি বলবো, দায় আমাদের বিশ্বাস করাটাই ভুল। মানে সত্যের জয় হবে এটা ভেবেছিলাম, এটাই আমাদের ভুল। সৎপথে থাকাটাই ভুল, এটাই। এই যে যোগ্য অযোগ্য যেটা পৃথকীকরণ, সেটা যদি করে দিত রাজ্য সরকার, যাদের থেকে টাকাটা ফেরত চেয়েছে তারা কি যোগ্য না অযোগ্য? নিশ্চয়ই অযোগ্য, তাই জন্য তাদের থেকে টাকাটা ফেরত চেয়েছে। তাহলে তো বোঝাই যাচ্ছে কারা যোগ্য আর অযোগ্য। তাহলে আমাদের চাকরিটা গেল কেন? আমার কথাটা এটা, যাদের আমাদের থেকে তো চাইনি, যারা যোগ্য তাদেরকে টাকাটা ফেরত দিতে হবে না। তার মানে অযোগ্য যারা টাকা দিয়ে পেয়েছে তাদের চেয়েছে, তাহলে তো বোঝাই তো যাচ্ছে যে তাহলে তারা অযোগ্য, তাদের চাকরিটা তাহলে গেল না কেন? আর আমাদের চাকরিটা থাকলো না কেন? তাই না? বলবেন দায়টা সবার, মানে আমি সুপ্রিম কোর্টকেও দায় দেবো, রাজ্য সরকারকেও দায় দেবো, পরীক্ষা যারা নিয়েছে তাদেরকেও দায় দেবো, সবারই দায়, এবং সব দায়টা ভোগ করতে হচ্ছে আমাদের। রাজ্য সরকার যদি পৃথকীকরণ করে দিত তাহলে কি আজকে দিনটা দেখতে হতো? কি মনে করছেন যে বিষয়টাকে জোর দেওয়া হয়েছে? আমরা যতদূর জানি একটা পৃথকীকরণের তালিকা তারা সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে। 5,303 জন রিক্তকণ্ঠে তারা বলে এলো লাস্ট দিনকে। 5,303 সংখ্যাটা, এত সংখ্যাটা পেয়ে গেল এত কিছু জানার পরেও আমি জানি না, আমি বলতে পারছি না, বুঝলেন তো। আমি
বুঝতেই পারছো এত বছর ধরে তারা চাকরি করছে, তারা যোগ্য শিক্ষক, তারপরেও আজকের দিনটা তাদের দেখতে হলো। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, কথা বলার অবস্থাতেও তারা নেই। বুঝতে পারছো এখানে যারা রয়েছেন, যারা চাকরি খোয়ালেন, তাদের মধ্যে কিন্তু অনেকেই বলছে রাজ্য সরকারকে এই দায় নিতে হবে এবং তারা কিন্তু বলছেন যে তারা সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করে নিচ্ছি। ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনার থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে 26,000 চাকরি বাতিল করলো, প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, এনাদের ভবিষ্যৎ কি? দেখুন, এন্টায়ার সিলেকশন প্রসেস যেটা টেন্টেড বলে সুপ্রিম কোর্ট মনে করছেন, সেই এন্টায়ার সিলেকশন প্রসেসকে বাতিল করেছেন। তারপরে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে বলেছেন, সেখানে তারা পার্টিসিপেট করবেন। দ্বিতীয় হচ্ছে যে যোগ্য অযোগ্য এটাই পৃথকীকরণ করা সম্ভবত যদি প্রকৃত তথ্য দিত। আমি প্রথম থেকেই বলে আসছি যে বারবার বলে আসছি এই পৃথকীকরণ সম্ভব হবে না বা হচ্ছে না এই কারণেই যে 3টে আর্টিকেল 12 অথরিটি তারা সহযোগিতা করছে না বিচার ব্যবস্থার সঙ্গে। তারা 3 রকম তথ্য দিচ্ছে। কেউ বলছে 5,485, কেউ বলছে 5,189, কেউ বলছে 4,327 জন ইললিগাল অ্যাপয়েন্টি রয়েছে। ওএমআর শিট সেটিকে তার স্ক্যান কপি এসএসসির কাছে নেই, তাহলে অরিজিনাল ওএমআর শিট ডেস্ট্রয়, স্ক্যান কপি নেই বলেছে। সিবিআই যে কপি উদ্ধার করেছে সেই কপি নিয়ে যারা ওই ওএমআর শিট ম্যানিপুলেট করেছে তাদের বিভিন্ন প্রশ্ন রয়েছিল, কিন্তু আমাদের পক্ষ থেকে বক্তব্য খুব পরিষ্কার ছিল যে দেখুন যে এই প্রসেসটা টেন্টেড প্রসেস, এবং সুপ্রিম কোর্ট আজকে সে কথাই বলেছে, হ্যাঁ টেন্টেড প্রসেস। এবং আমরা তো দেখেছি যে কিভাবে মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, এখনও সেই মন্ত্রী জেলে। এই যে ইললিগাল 5 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেই 5 সদস্যের কমিটির মাথায় ছিলেন ডক্টর এসপি সিনহা, তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যে যখন টাকা দিয়েছে তাকে তখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এগুলো তো প্রতিষ্ঠিত। ফলে খুব স্বাভাবিকভাবে একটা টেন্টেড প্রসেস, সেই টেন্টেড প্রসেস কীভাবে থাকতে পারে, সুপ্রিম কোর্ট সেই নির্দেশই দিয়েছেন যে টেন্টেড প্রসেস সেটা ক্যান্সেল। এবং এর পাশাপাশি ওএমআর শিটের যে আসল কপি এসএসসি নষ্ট করে দেয়, সেক্ষেত্রে ওএমআর শিটের মিরর ইমেজ এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা, যদিও সিবিআই কিন্তু এসএসসি সার্ভার থেকে এই ধরনের কোনো মিরর ইমেজও খুঁজে পায়নি, এটা আগেই আমরা জানতে পেরেছিলাম। সেটারই কি দায় ভুগতে হচ্ছে যারা এদের মধ্যে যোগ্য রয়েছেন তাদেরকে? দেখুন একদমই, দেখুন আমি মনে করি এই প্রসেসে নিশ্চিতভাবেই যে সকলে টাকা দিয়েছেন তা নয়, কিছু নিশ্চিতভাবেই রয়েছেন যারা টাকা দেননি, যারা সত্যি সত্যি প্রকৃত যোগ্য এবং বৈধ। কিন্তু সেটা আইডেন্টিফাই করবেন কি করে? আইডেন্টিফাই করা উচিত ছিল তো এসএসসি বোর্ড এবং সরকারের, সেই আইডেন্টিফিকেশন সঠিকভাবে হয়নি বলেই তো আজকে এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। কারণ এটা প্রতিষ্ঠিত আইন, টেন্টেড নন টেন্টেড যদি নন সেপারেবল হয় পুরো সিলেকশন প্রসেস ক্যান্সেল হবে, আজকে সেটাই হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদেরকে। ভবিষ্যৎ কি? দুর্নীতির সঙ্গে থাকলে ভবিষ্যৎ কিছু নেই। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, সেখানে পার্টিসিপেট করবে, তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাবে। এই জন্যই তো আমরা বলি যে দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়ার সঙ্গে কখনো আপোষ করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা এখন, যে তোমাদের জন্য আমরা এই রকম পরিস্থিতি পেলাম। গোটা দেশ জেনে গেলে এত বড় একটা দুর্নীতি হয়েছে, 26,000 নিয়োগ বাতিল হয়েছে। ওরা তো কম চেষ্টা করেনি, এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছে এটা বিবেচ্য হওয়া উচিত ভবিষ্যতে জনগণের জন্য। আদালত পরিষ্কার রায় দিয়ে দিয়েছে। কিছু একটা অংশ যাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরটা হয়তো আপাতত ফেরত দিতে হবে না। আমি এইটাই আমার সওয়াল ছিল যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করে শেষ করুক, সেটাই তো সুপ্রিম কোর্ট আপিল করেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে কি জানিয়েছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলা চামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না, শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো।
আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে নামবে। 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্টের তরফে। সবথেকে বড় নক্কারজনক ঘটনা অভয়া কেস দেখলাম। সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ, আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। এত কিছু সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল। সিলেকশন প্রসেসে চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়ে নতুন জয়েন করেছিল, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা স্বস্তির আশ্বাস দিয়েছে, তারা আবার আগে চাকরিতে ফিরে যেতে পারবে, যাদের হয়ে আমরা লড়াই করেছিলাম। কিন্তু এইটা বাছাই করা প্রয়োজন ছিল যে কারা যোগ্য কারা অযোগ্য। যে সহযোগিতা রাজ্য সরকারও করেনি এসএসসিও। ফলে আজকে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি হারাতে হলো। ফলে এই দায়ভার রাজ্যকে নিতে হবে। ঘটনা হচ্ছে যে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নিয়ে এই জালিয়াতি ধরা পড়লো, কিন্তু যদি খোঁজ করা যায় তাহলে প্রাইমারি কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা নিয়োগ ক্ষেত্রেই এই দুর্নীতি হয়েছে। একটা ধরা পড়েছে, বাকিগুলোও যদি এই ধরনের তদন্ত হয় তাহলে ধরা পড়বে। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অবৈধ শিক্ষকদের বেতনের টাকাও ফেরাতে হবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস ভালো অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না, টোটাল অন্যায় হলো। টিচার যোগ্য শিক্ষক শিক্ষার উপর টোটালি অন্যায়। সুপ্রিম কোর্টের উপরে এরপরে আর আমাদের বিশ্বাস থাকবে না। টোটালি অন্যায়, চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। কিন্তু এরপরে আপনারা এবার কি করবেন? সুপ্রিম কোর্ট বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব। আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? ভারতীয় বিচার ব্যবস্থা কি এই আমাদের প্রতি এই ন্যায় করছে? সৎভাবে পড়াশুনো করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো। না, বাংলায় জায়গা নেই। এটা চলছে তো, আমরা চাকরি করছি, আমাদেরকে এই অবস্থা করছে। বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন। তাহলে অযোগ্যদের টাকা ফেরতের নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে এদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু একটা জটিলতা রয়েই গেছে। প্রায় 26,000 চাকরি বাতিল সুপ্রিম কোর্টের। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট। কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এন্টায়ার অবজারভেশন যারা ডিসেবলড রয়েছে তাদের ক্ষেত্রে কি জানেন? একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে, শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে। তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go. Everything has gone today.